ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজ যে মুভির এক্সপ্লেনেশন আপনাদের সামনে নিয়ে এসেছি তার নাম মতিমারন। মুভির শুরুতেই আমরা একটা লোককে মাংস কাটতে দেখি। এরপর আমরা তার পাশেই একটা মেয়ের হাত দেখতে পাই, আর সে ওই হাতটা নিয়ে কাটা শুরু করে। মানে এতক্ষণ সে মানুষের মাংস কাটছিল, আসলে সে একটা মেয়েকে খুন করে তার লাশকে ঠিকানা লাগাবার জন্য ওর মাংসকে ছোট ছোট টুকরো করে কেটেছিল। এরপর সে ওই মাংসের টুকরোগুলোকে একটা বস্তায় ভরে সেগুলোকে একটা পচা হ্রদে ফেলে দেয়, আর ওই হ্রদে থাকা মাছগুলো ওই মাংসের টুকরোগুলো খায়। এরপর আমরা নিদুবরণ নামের এক লোককে দেখতে পাই। নিদুবরণের হাইট খুব বেশি ছিল না, বড়জোর 4 ফুট হবে। মানে সে বোনা ছিল, এই জন্য লোক তাকে নিয়ে ঠাট্টা টিটকারিও করত। নিদুবরণ কোনোদিনও এদের কথায় কোনো গুরুত্ব দেয়নি, কিন্তু তারও জীবনে এমন একটা দিন এলো যেদিন তার এই বোনা হওয়ার জন্য তার নিজের উপরই রাগ হয়। ভগবান আমাকে কেন স্বাভাবিকভাবে বানালো না, কেন আমাকে অন্যান্যদের মতো এই হাইট দিল না, তাহলে আমাকে জীবনে এই দিনটা দেখতে হতো না। এসব ভাবতে ভাবতে সে কুয়োতে ঝাঁপ দিয়ে দেয়। তখনই তার বোন মাটির কথা মনে আসে। তখন সে আবার উপরে ওঠার চেষ্টা করে। ফাইনালি সে ওই কুয়োতে ঝুলে থাকা একটা দড়ির সাহায্যে উপরে উঠে যায়। এরপর সে মাটির এক বন্ধুর কাছে যায় আর তাকে মেরে জিজ্ঞেস করে মাটি কোথায়। সে মারকে সত্যিটা বলে দেয় যে মাটি এখন চেন্নাইতে আছে। নিদুবরণও চেন্নাইতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা চেন্নাইয়ে একটা ফ্ল্যাটে একটা মেয়ের লাশ দেখতে পাই। আর গত 6 মাসে চেন্নাইতে প্রায় 6টা মেয়েকে এইভাবে খুন করা হয়েছে। মানে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। ইন্সপেক্টর সুদর্শন আর ইন্সপেক্টর প্রভা এই কেসের ইনভেস্টিগেশন করছিল। সব মেয়েগুলোকে প্রায় একই রকম ভাবে খুন করা হয়েছে, কিন্তু এতদিন পরেও তারা কোনো ক্লু বা প্রমাণ খুঁজে পায়নি যাতে করে তারা জানতে পারবে যে খুনি কে। এই জন্য কমিশনার সুদর্শনকে একটু বকা দেয়। সে বলে, তোমার ভাগ্য ভালো যে এখনো মিডিয়া এই ব্যাপারে জানতে পারেনি যে শহরে একটা সিরিয়াল কিলার স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, আর সে বিবাহিত মহিলাদের ফ্ল্যাটে গিয়ে তাদেরকে খুন করছে। একবার মিডিয়া যদি এই খবরটা জানতে পারে তাহলে বুঝতে পারছো আমাদের উপর কিভাবে প্রেসার আসবে। তোমার যা করার হয় করো, কিন্তু মিডিয়া খবরটা জানার আগে তোমাকে যেভাবেই হোক ওই সিরিয়াল কিলারকে ধরতে হবে। কমিশনারের বকুনি খেয়ে সুদর্শনেরও মেজাজ বিগড়ে যায়। সে ওই বাড়ির ওয়াচম্যানকে ডেকে তার উপরে কমিশনারের রাগ দেখায়, তার সাথে খুব খারাপ ব্যবহার করে। এই জন্য ওই ওয়াচম্যানও তাকে এই খুনের ব্যাপারে পরিষ্কার কিছু বলে না। সেও ওই খুনের ব্যাপারে যা কিছু জানতো তা ইচ্ছে করে চেপে যায়। ওখানে আরেক ইন্সপেক্টর রূপা এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু সে সুদর্শনকে কিছু বলতে পারছিল না, কারণ সুদর্শন তার থেকে সিনিয়র হয়। এদিকে নিদুবরণ বাসে করে চেন্নাই চলে আসে। সেখানে অটোওয়ালা খবরের কাগজে খবর পড়ছিল একটা মেয়ে একটা হ্রদ থেকে যখন মাছ ধরে আনে সে ওই মাছের পেটের ভিতরে একটা সোনার আংটি পায়। নিদুবরণ ওই অটোওয়ালাকে তাকে পুলিশ স্টেশনে ছাড়তে বলে। সেখানে সে প্রভার সাথে দেখা করতে যায়, কিন্তু প্রভা তখন ওই সিরিয়াল কিলিং কেসের মিটিং এ ব্যস্ত ছিল। এই জন্য নিদুবরণ তার জন্য বাইরে অপেক্ষা করে। সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা দেখতে পাই মাতি আর নিদুবরণ আসলে যমজ ভাই বোন, আর ওদের বাবা একজন পোস্টমাস্টার ছিল। নিদুবরণের বাবা তার কাজে খুব খুশি ছিল, কারণ তার মতে সে যা কাজটা করছে সেটা খুব ভালো কাজ। ওর সন্তানরা যখন ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে বলে, আমি দূরে থাকা লোকেদের খবর ওদের বাড়িতে পৌঁছে দেই, তা সে ভালো হোক বা খারাপ। এই জন্য ওদের সাথে আমার এক আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর যত দিন যায় মাটির হাইট তো ক্রমশ বাড়তে থাকে, কিন্তু নিদুবরণের হাইট একটা সময় এসে মন্দ হয়ে যায়। এই ব্যাপারে সে যখন একটা ডাক্তারকে জিজ্ঞেস করে তখন ওই ডাক্তার তাকে বলে নিদুবরণ ম্যাক্সিমাম 4 ফুট পর্যন্ত বাড়তে পারবে। এর জন্য লোক হয়তো ওকে নিয়ে খুব ঠাট্টা টিটকারি করবে, ওর জীবনে অনেক প্রবলেম আসবে, আর ওর মনোবলটাও ভেঙে যেতে পারে। তারপর ওর চোখের সামনে যখন ওর বোনকে বাড়তে দেখবে তখন ওর মনে একটা হতাশার সৃষ্টি হবে। এজন্য আমার মনে হয় ওর 2 ভাই বোনকে আলাদা রাখা উচিত। তখন নিদুবরণের বাবা ওই ডাক্তারকে বলে, একটা চোখ খারাপ হয়ে গেলে আমরা কি ওই চোখটাকে অন্য চোখের থেকে আলাদা করে দেই? ওর হাইট বাড়ছে না, তাতে কি হয়েছে? জীবন তো আর থেমে থাকছে না। এরপর সে বেরিয়ে এসে ওর ভাই বোনকে বলে, তোমরা কখনো একে অপরের থেকে আলাদা হয়েও না, সবসময় একসাথে থাকবে। নিদুবরণও তার বাবাকে বলে দেয়, আমি মরার দিন পর্যন্ত সবসময় আমার বোনের পাশে থাকবো, কখনো ওকে ছেড়ে যাব না। এরপর ওরা স্কুলে যায়, সেখানে নিদুবরণের বন্ধুরা ওকে নিয়ে হাসি ঠাট্টা করে, এমনকি টিচারও সুযোগ পেলে ওকে অপমান করে, ওকে নিচু দেখাবার চেষ্টা করে। নিদুবরণ পড়াশোনায় খুব ভালো ছিল, অন্যদিকে মাতি পড়াশোনায় অতটাও ভালো ছিল না। কিন্তু মাতি যখন দেখে স্কুলের সবাই তার ভাইকে নিয়ে মজা উড়াচ্ছে, তাকে নিয়ে খিল্লি করছে, তো মাতি নিদুবরণকে বলে, এরা যদি তোমার কথা না শুনে তাহলে তুমি হাত দিয়ে এদের কথার উত্তর দেবে। তো নিদুবরণও মাতির কথা মতো পরের দিন থেকে যে তাকে বেশি ডিস্টার্ব করে বা তাকে বেশি পরিশান করে নিদুবরণ তার গায়ে হাত তুলে দেয়। নিদুবরণও তার বাবার মতো বড় হয়ে পোস্টমাস্টার হতে যায়। সিন আবার প্রেজেন্টেতে ফিরে আসে, যেখানে এক কনস্টেবল নিদুবরণকে বলে, প্রভা ম্যাডামের মিটিং সেরে আসতে একটু দেরি হবে, আপনি এক কাজ করুন এখন চলে যান, পরে ফোন করে ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। কিন্তু নিদুবরণ তাকে বলে, আমার কাছে তো কোনো ফোন নেই, আমি তো ফোন ইউজ করি
করি না। এরপর কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখতে পাই নিদুবরণ আর মাতি অনেকটা বড় হয়ে গেছে। তারা এখন কলেজে যায়, কিন্তু দুজন অন্য অন্য কলেজে যায়। নিদুবরণ পড়াশোনায় ভালো হওয়ায় সে একটা ভালো কলেজে চান্স পায়, আর এই জন্য নিদুবরণের কলেজে মাতি অ্যাডমিশন পায়নি। তখনও দুই ভাই বোনের মধ্যে খুব ভালোবাসা ছিল। দুজনেই তারা একে অপরের সাথে সব কথা শেয়ার করত। দুজনেই একই বাসে করে কলেজে যায়। আর কলেজের প্রথম দিনেও নিদুবরণকে নিয়ে সব ছেলে হাসি মজাক করে। আর ওর ক্লাসেই প্রভা নামের একটা মেয়েও পড়তো। নিদুবরণকে নিয়ে সবাই মজা উড়াচ্ছে, এটা ওর ভালো লাগছিল না। একদিন নিদুবরণ দেখে কলেজের কিছু ছেলে একটা পাথরকে উঠাবার চেষ্টা করছে। তখন প্রভা তার কাছে এসে বলে, তুমিও গিয়ে ওই পাথরটাকে উঠাবার চেষ্টা করছো না কেন? নিদুবরণ তাকে বলে, কিন্তু কেন? ওই পাথরটা উঠিয়ে কি লাভ হবে? তখন প্রভা তাকে বলে, কলেজের অনেক ছেলে আমাকে প্রপোজ করেছে, আমি ওদেরকে বলেছি যে গিয়ে ওই পাথরটা উঠাতে পারবে আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করব। তো তুমিও যাও, তুমিও গিয়ে তোমার ভাগ্য পরীক্ষা করো। তখন নিদুবরণ তাকে বলে, কিন্তু আমারও তো তোমাকে পছন্দ হওয়াটা জরুরি। এই উত্তরটা শুনে প্রভা খুব ইমপ্রেস হয়ে যায়। সে নিদুবরণের দিকে হাত বাড়িয়ে বলে, ঠিক আছে, আমরা তো বন্ধু হতে পারি। তখন নিদুবরণ তাকে বলে, আমার মা, বাবা আর বোন ছাড়া এই প্রথম কেউ আমার সাথে ভালোভাবে কথা বলছে। যাই হোক, এইভাবে ওদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। নিদুবরণের বাবা মাতির জন্য একটা নতুন ফোন নিয়ে আসে। মাতি ওই মোবাইলটা পেয়ে খুব খুশি হয়ে যায়। আসলে নিদুবরণের বাবা তার ছেলে আর মেয়ে দুজনকেই সমান চোখে দেখতো। তার চোখে তার ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। সে দুজনকেই সমানভাবে ভালোবাসতো। আর সে মাতির জন্য আসা একটা ভালো সম্পর্ককে এই জন্যই মানা করে দেয় যে মাতি এখনো পড়াশোনা করতে চায়। এরপর একদিন ইলেকশনের টাইমে এক এমএলএ কে কেউ খুন করে দেয়। সিচুয়েশন খুব খারাপ হওয়ায় কিছুদিনের জন্য স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়। যেই এমএলএটা মারা গিয়েছিল নিদুবরণ তাকেও ভালোভাবে জানতো, কারণ নিদুবরণ তার বাবার সাথে ওই এমএলএর বাড়িতে চিঠি দিতে যেত। তো নিদুবরণ তার মতো করে এই কেসের ইনভেস্টিগেশন করে খুনিকে ধরার চেষ্টা করে। এই কেসটা খুব সেনসিটিভ হওয়ায় কমিশনার নিজে এই কেসের ইনভেস্টিগেশন করছিল। লাইনম্যান বলে, ওই দিন রোড লাইন কাটা ছিল, ওই ঘটনার পর আমি রোড লাইনটা ঠিক করে দেই। আর সে এটাও বলে যেখানে ওই ঘটনাটা ঘটেছিল তার থেকে তার বাড়ি 5 কিলোমিটার দূরে, কিন্তু সেই কথাটা মিথ্যে বলেছিল। নিদুবরণ যখন একদিন ওই লাইনম্যানের পিছা করে তখন সেই মিথ্যাটা ধরে ফেলে। এরপর সেই লাইনম্যানের ব্যাংক স্টেটমেন্ট চেক করে, যেখানে সে জানতে পারে যে গত 5 বছর ধরে এই লাইনম্যানের একটা লোন চলছে। সে ওই লোনটা কিছুতেই শোধ করতে পারছিল না, কিন্তু ওই এমএলএ খুন হওয়ার 2 দিনের মধ্যেই সে ওই লোনের টাকা পুরো শোধ করে দেয়। আর এই সময় সে ওই এমএলএ পিএর সাথে বেশ কয়েকবার ফোনে কথা বলেছে। তখন ইনভেস্টিগেশনে ধরা পড়ে যে ওই এমএলএ পার্টিরই এক লোক তার ড্রাইভার আর ওই লাইনম্যানের সাহায্যে ওই এমএলএ কে মেরে ফেলে, যাতে সে ওই ইলেকশনে দাঁড়াতে পারে। নিদুবরণের সাহায্যেই কমিশনার ওই খুনিকে ধরতে পেরেছে। সে নিদুবরণের বুদ্ধির খুব প্রশংসা করে। তার এই প্রতিভার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, চারধারের লোকজন তার খুব প্রশংসা করে। এদিকে নিদুবরণ মনে মনে প্রভাকে খুব ভালোবেসে ফেলে। এজন্য সে গিয়ে ওই পাথরটাকে তোলার চেষ্টা করে। সে যখন ওই পাথরটাকে তুলছিল তখন প্রভা সহ কলেজের সব ছেলে মেয়ে দেখে ফেলে। প্রভা এটা দেখে খুব খুশি হয়। সেও মনে মনে নিদুবরণকে ভালোবেসে ফেলে। নিদুবরণ তার বোন মাতিকেও প্রভার ব্যাপারে বলে দেয় যে সে প্রভাকে খুব ভালোবাসে। মাতিও নিদুবরণের কথা শুনে খুব খুশি হয়। প্রভার বন্ধুরা তাকে বোঝায় যে তুই কি এই জীবনে নিদুবরণ ছাড়া আর কাউকে পেলি না? তখন প্রভা ওকে বলে, ও ওই পাথরটা তুলেছে বলে ওকে আমি ভালোবাসিনি, ওর ভালো স্বভাব, ইন্টেলিজেন্স এসব দেখেই আমি ওকে ভালোবেসেছি। এরপর প্রভা একদিন নিদুবরণের সাথে দেখা করতে যায়। প্রভা তাকে বলে, তুমি যদি আমাকে কিছু বলতে চাও বলতে পারো। কিন্তু নিদুবরণ তাকে বলে, আমি ঠিক ওটা বলার জন্য এখনো রেডি হইনি, কালকে বলে হবে? তো প্রভা তাকে বলে, ঠিক আছে, কালকে বলে দিও, আমি তোমার জন্য কালকে অপেক্ষা করে থাকবো। ওরা দুজনেই দুজনের মনের ফিলিংসটা বুঝতে পারছিল, শুধু অফিসিয়ালি প্রপোজ করাটাই বাকি ছিল। কিন্তু নিদুবরণ যখন তার বাড়িতে আসে সে শুনে তার বোন মাতি ওদের কলেজের প্রফেসরের সাথে পালিয়ে গেছে। ওর বাবা মা মাতিকে এত ভালোবাসা দিয়ে বড় করেছে, কিন্তু তাও সে ওদের মুখে চুনকালি মাখিয়ে ও টিচারের সাথে পালিয়ে গেছে। নিদুবরণের মা বলে, আমি আজ সকালেই জানতে পেরেছি যে মাতি প্রেগনেন্ট ছিল। নিদুবরণ তার বাবা মাকে অনেক সামলাবার চেষ্টা করে, কিন্তু সবার সামনে ওদের সে মান সম্মান ধুলোয় মিশিয়ে যায়। ওর বাবার মাথা হেট হয়ে যায়। ওই রাতে নিদুবরণ যখন তার বাড়িতে ফিরে আসে সে দেখে যে তার বাবা মা গলায় ফাঁসি লাগিয়ে দিয়েছে। নিদুবরণ তাদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার হাইট কম থাকায় সে তার মা বাবাকে বাঁচাতে পারে না। আর তার মা বাবা তার চোখের সামনেই মারা যায়। সেই জন্য নিদুবরণ প্রথমবার তার হাইট কম
কম হওয়ার জন্য ভগবানকে দোষ দিচ্ছিল আর সে নিজেও ওই কুয়োতে পড়ে সুইসাইড করার চেষ্টা করে। এরপর সেই আবার প্রেজেন্টেতে ফিরে আসে। প্রভা নিতুমারনের সামনে আসে, কিন্তু সেও নিতুমারনের উপর খুব রেগেছিল, কারণ পরের দিন সে নিতুমারনের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু নিতুবরণ সেদিন আর আসেনি। তখন নিতুবরণ তার মা বাবা আর তার বোন মাতির সম্পর্কে বলে। সব শুনে প্রভা তার ভুল বুঝতে পারে। নিতুবরণ তাকে বলে মাতি এই চেন্নাইতেই ওর কলেজের প্রফেসরের সাথে থাকে, আর ওই প্রফেসর একটা আইটি কলেজে পড়ায়। তুমি কি ওর অ্যাড্রেসটা একটু খুঁজে আমাকে দিতে পারবে? তো প্রভা একটু খোঁজ খবর লাগিয়ে নিতুবরণকে মাতির অ্যাড্রেসটা দেয়। নিতুবরণ সাথে সাথে মাতির অ্যাড্রেসে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে যে মাতি খুশিতেই আছে, কিন্তু মাতি তার ভাইকে এভাবে দেখে খুব অবাক হয়ে যায়। তখন নিতুবরণ তাকে তার মা বাবার ব্যাপারে বলে, তোমার জন্যই মা বাবাকে আত্মহত্যা করতে হয়েছে, আজ তোমার জন্যই মা বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে। তুমি শুধু তোমার নিজের কথাটাই ভাবলে, একবারও ভাবলে না যে তুমি চলে গেলে ওদের কি কষ্ট হবে। মাতি নিতুবরণের মুখে এসব কথা শুনে খুব কষ্ট পায়। সে সাথে সাথে কাঁদতে শুরু করে দেয়। তখনই নিতুবরণ পাশের রুম থেকে মাতির ছেলের কান্নার আওয়াজ শুনতে পায়। সঙ্গে সঙ্গে সে পাশের রুমে গিয়ে তার ভাতিজিকে নিয়ে একটু আদর করে। এরপর সে ভাতিকে বলে, আমি 2-3 দিন এখানেই থাকবো, আমার থাকার আর খাওয়ার ব্যবস্থা করে দিও। কিছুক্ষণ পর মাতির পর ঘরে ফিরে আসে, কিন্তু নিতুবরণ ওর সাথে ভালোভাবে কথা বলে না। তখন মাতির স্বামী নিতুবরণকে বলে, মাতি যেদিন জানতে পারে যে ও প্রেগনেন্ট ও খুব ভয় পেয়ে যায়। ও ভাবে এই খবরটা জানাজানি হয়ে গেলে ওর মা বাবার মান সম্মান চলে যাবে, এই জন্য ও আমার সাথে পালিয়ে আসে, কারণ ওই গ্রামে কেউ একজন টিচার আর স্টুডেন্টের সম্পর্ককে মেনে নেবে না। এই জন্য আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল না, আমরা পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। নিতুবরণ তার বোনকে বলে, এসব কথা তুই তো আমাকে বলতে পারতিস, আমি সবটাই সামলে নিতাম, কিন্তু সেটাও তো তোমরা করলে না। মাতি আর তার স্বামী ওখানেই কাঁদতে শুরু করে দেয়। ওরা ওদের কৃতকর্মের জন্য নিতুবরণের কাছে ক্ষমা চায়, কিন্তু নিতুবরণ ওদের উপর এতটাই রেগেছিল যে সে ওদের ক্ষমা না করেই ওখান থেকে চলে যায়। এদিকে মাতির পাশের ফ্ল্যাটের একটা মেয়ে নিখোঁজ হয়ে যায়। সে তার বান্ধবীর বাড়িতে পড়তে গিয়েছিল, কিন্তু পড়ার পর সে যখন তার বাড়ি ফিরে আসে, তারপর থেকে তার আর কোনো বার্তা নেই। কিছুদিন পরেই ওই মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল। পুলিশ ওই সিরিয়াল কিলারের ব্যাপারে কিছুই তথ্য জানতে পারছে না, কে খুন করছে আর কে ওই মেয়েদের কিডন্যাপ করছে। পুলিশ তার টিকিটটাও ধরতে পারছে না, এই জন্য পুলিশ প্রশাসন খুব পরিশানে ছিল। এদিকে নিতুবরণ ওই পোস্টমাস্টারের চাকরিটা পেয়ে যায়। পরের দিনই গ্রামে গিয়ে সে ওই চাকরিতে জয়েন করবে। মাতি তাকে আরো কিছুদিন এখানে থাকতে বলে, কিন্তু নিতুবরণ ঠিক করে নেয় যে সে কালকেই তার গ্রামে ফিরে যাবে। সে তার গ্রামে ফিরে যাচ্ছিল, এই জন্য সে শেষবারের মতো প্রভার সাথে দেখা করতে আসে। পুলিশ স্টেশনে তার সাথে সুদর্শনের দেখা হয়। নিতুবরণের হাইট কম হওয়ার জন্য সুদর্শন তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাকে নিয়ে খুব অপমানজনক কথা বলে। এতে নিতুবরণ খুব রেগে যায় আর সে সুদর্শনের গায়ে হাত তুলে ফেলে। তখনই প্রভা ওখানে এসে কোনোভাবে ওদের মারপিটটা থামায়। সে নিতুবরণকে নিয়ে সাইডে চলে যায়। এদিকে মাতি কিছু পূজা অর্চনা করে তার প্রসাদ ওই পাশের ফ্ল্যাটে দিতে যায়। সে ফিরে এসে তার শাশুড়ি মাকে বলে, ওদের কি হয়েছে, ওরা ওইরকম মনমরা হয়ে বসে আছে, আর ওরা আমার সাথে কোনো কথাও বললো না। তখন মাতির শাশুড়ি মা তাকে বলে, ওদের মেয়েকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, এই জন্য ওরা খুব মনমরা হয়ে আছে, আর ওদের মেয়ের বিয়েও ক্যান্সেল হয়ে গেছে। উল্টে সবাই ওদের মেয়ের নামেই বদনামি করছে যে ওর মেয়ে হয়তো কারোর সাথে পালিয়ে গেছে। নিতুবরণ যখন এটা শুনে সে তাড়াতাড়ি ওদের বাড়িতে যায়। মাতিও তার পিছনে পিছনে যায়। নিতুবরণ জানালা দিয়ে দেখে ওরা ফাঁসি লাগিয়ে সুইসাইড করার চেষ্টা করছে। নিতুবরণ অনেক চেষ্টা করে কোনোভাবে ওদেরকে বাঁচিয়ে দেয়। ওদেরকে দেখে নিতুবরণের নিজের মা বাবার কথা মনে পড়ে যায়। তো সে ঠিক করে নেয় যেভাবেই হোক সে ওদের মেয়েকে খুঁজে বের করবেই। এই জন্য সে গ্রামে যাওয়া ক্যান্সেল করে ওইখানে থেকে যাওয়ারই ফেসলা করে। প্রথমেই সে প্রভার সাথে ওই মেয়েটার বান্ধবীর বাড়িতে যায়, যেখানে ওই মেয়েটা পড়তে এসেছিল। ওই ঘরের বাইরে সে একটা কুলফি দোকানিকে দেখতে পায়। তো সে ওই কুলফি দোকানিকে জিজ্ঞেস করে ওই দিন সে কোনো মেয়েকে এখান থেকে যেতে দেখেছে কিনা। ওই কুলফি দোকানি বলে, হ্যাঁ ওই দিন সে একটা মেয়েকে যেতে দেখেছিল। একটা নীল গাড়ি এসে ওই মেয়েটাকে জোর করে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়, কিন্তু ওই গাড়ির নম্বরটা তার ঠিক মনে নেই। প্রভা তাকে বলে, আগের যে মেয়েগুলো খুন হয়েছে সেখানেও এই ধরনের একটা গাড়ি দেখা গিয়েছিল, মানে এই মেয়েটাকে ওই সিরিয়াল কিলার ধরে নিয়ে গেছে। নিতুবরণ প্রভাকে বলে সে ওই বাড়ির ওয়াচম্যানের সাথে কথা বলতে চায়। সুদর্শন যখন এটা জানতে পারে যে নিতুবরণ এই কেসের ইনভেস্টিগেশন করছে, সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি নিজেকে পুলিশের থেকে বড় সোনা মনে করছো? আর আমি ওই ওয়াচম্যানকে আগেই জিজ্ঞেস করে নিয়েছি, ওর কাছ থেকে তুমি কিচ্ছু জানতে পারবে না, ও কিছুই জানে না, দেখা যাক তুমি ওর কাছ থেকে কোনো কথা বের করতে পারো কিনা। নিতুবরণ ওয়াচম্যানের সাথে দেখা করে তার সাথে খুব ভালোভাবে কথা বলে, যেটা সুদর্শন একদমই করেনি। তো ওয়াচম্যান তাকে ওই দিন সে যা দেখেছে সেটা বলে দেয়। ওই দিন সে একটা নীল গাড়িকে দেখেছিল, যার নম্বরও তার মনে আছে। পরে ওই গাড়িটাকে একটা হ্রদের পাশে দেখা গিয়েছিল। তখনই নিতুবরণের ওই খবরের কথাটা মনে আসে যে ওই দিন অটোওয়ালা খবরের কাগজে একটা খবর পড়ছিল, একটা হ্রদের মাছের পেট থেকে সোনার আংটি পাওয়া গেছে, মানে ওই হ্রদে কোনো মেয়ের লাশ থাকতে পারে। তো নিতুবরণ প্রভার সাহায্যে ওই হ্রদে গিয়ে লাশের সন্ধান করতে থাকে।
যার জন্য মিডিয়াও এই ব্যাপারে জানতে পেরে যায়। কমিশনার সুদর্শনকে আগেই ওয়ার্নিং দিয়েছিল যে শহরে ঘটে যাওয়া এই সিরিয়াল কিলিং এর ব্যাপারে মিডিয়া যেন কিচ্ছু না জানতে পারে। এজন্য সুদর্শন প্রভার উপর খুব রেগে গিয়ে তাকে উল্টো পাল্টা বলতে থাকে। কিন্তু পরের দিনই ওই ঘর থেকে মানুষের মাংসের কিছু টুকরো পাওয়া যায়, আর ওর কাপড় আর আইডি দেখে জানা যায় এটা হলো মাটির প্রতিবেশী সেই মেয়ের যে কিছুদিন আগে নিখোঁজ হয়ে গেছিল। কমিশনার এই খবর পেয়ে সেখানে চলে আসে। সেখানে সে নিদুবরণকে দেখে চিনতে পেরে যায়, আরে এ তো সেই ছেলেটা যে ওই এমএলএ খুনের খুনিকে ধরতে তাকে সাহায্য করেছিল। কমিশনারের নিদুবরণের বুদ্ধির উপর ভরসা ছিল, এই জন্য সে তাকে এই কেসের ইনভেস্টিগেশনে সাহায্য করতে পারমিশন দিয়ে দেয়। কিন্তু এই কথাটা সুদর্শনের ভালো লাগে না, এই জন্য সে রেগে কমিশনারকে উল্টোপাল্টা কথা বলে দেয়। আর এখানে আমরা জানতে পারি যে সুদর্শন আসলে এই কমিশনারেরই ছেলে। এরপর নিদুবরণ এই কেসের ইনভেস্টিগেশনে লেগে পড়ে। সে প্রতিটা ফটো খুব ভালোভাবে চেক করে। এরপর বাড়িতে এসে সে মাতিকে দেখায় একটা ইঁদুর তাদের একটা সোফা নষ্ট করে দিয়েছে। এই জন্য নিদুবরণ মাতিকে একটা ফার্নিচারের দোকানের অ্যাড্রেস দেয় আর ওই দোকান থেকে একটা নতুন সোফা আনতে বলে। এরপর একটা মিটিং এ নিদুবরণ সবাইকে বলে আজ পর্যন্ত যতগুলো খুন হয়েছে সব খুনের মধ্যে একটা মিল রয়েছে, যে ওরা সবাই একটা নতুন ঘরে 15 দিন বা 1 মাস মানে খুব কম সময়ের মধ্যে শিফট হয়েছে। আর ওদের ফোন রেকর্ডিং থেকে আমরা জানতে পেরেছি যে ওরা সবাই শুভম ফার্নিচার নামের এক দোকান থেকে ওদের আসবাবপত্রগুলো কিনেছিল। এরপর আমরা ওই দোকানের মালিক অনুমানকে ট্র্যাক করে ওর ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। ওর কাছে 2টো ফোন ছিল। যখন ওদের দোকান থেকে কেউ সোফা কিনে নিয়ে যেত সে জেনে শুনেই তার একটা ফোন ওই সোফাতে লুকিয়ে রাখতো। এরপর সে ওই বাড়িতে ফোন করে আর ওই মহিলাকে বলে ভুল করে আমার ফোনটা ওই সোফাতে চলে গিয়েছে, আমি এটা কালকে নিতে আসবো। এই বলে সে দেখে শুনে ঠিক ওই টাইমে ওর বাড়িতে যেত যখন ওদের বাড়িতে আর কেউ থাকতো না। এরপর সুযোগ বুঝে সে ওই মেয়েদের সাথে জবরদস্তি করতো, তারপর সে ওই মেয়েদেরকে মেরে ফেলতো। সুদর্শন এই কথাটা শোনা মাত্রই অনুমানকে তার দোকান থেকে তুলতে চলে যায়। আর নিদুবরণও জেনে শুনেই তার বোনকে ওই অনুমানের দোকান থেকেই ফার্নিচার কিনতে পাঠিয়েছিল। এখন অনুমানের নজর মাটির উপর। সে মাটির বাড়িতে পরের দিন পৌঁছেও যায়। সে যখন মাটির সাথে জবরদস্তি করতেই যাচ্ছিল তখন মাটি কোনোভাবে তাকে দূরে সরিয়ে দেয়। সেও ভয়ে ওখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। ওই সময় নিদুবরণও ওখানেই ছিল। সে অনুমানের পিছু নয়, অনুমান ওটা বুঝতে পেরে যায়, এজন্য সে ওখান থেকে দৌড়ে পালাবার চেষ্টা করে। তখনই সুদর্শন আর প্রভা তাদের টিম নিয়ে এসে অনুমানকে ধরে ফেলে। এইভাবে পুলিশ অনুমানকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কিন্তু ওই হদের কাছে যে লাশটা পাওয়া গেছে অনুমান তাকে খুন করেনি। সুদর্শন অনুমানকে জেলেই খুন করার প্ল্যান করে। তার আগে নিদুবরণ অনুমানের সাথে দেখা করতে যায়। সে অনুমানকে জিজ্ঞেস করে কে ওই মেয়েটার লাশকে টুকরো টুকরো করে ওই হতে ফেলেছে। অনুমান তাকে বলে সে হচ্ছে আমার পার্টনার, আমরা যা খারাপ কাজ করতাম সবের পিছনে ওর বুদ্ধিই ছিল, আর সে আমাকে এখান থেকে বের করে নেবে। তোমরা আমাদের কিচ্ছু করতে পারবে না। তুমি কি ভাবছো আমি তোমাদেরকে ওর নাম বলে দেবো? আমি কোনোদিনই ওর নাম বলবো না। নিদুবরণ তাকে বলে তুমি কি ভাবছো এখান থেকে তুমি জীবন্ত ফিরে যাবে? সুদর্শন আজ রাতেই তোমাকে মারার প্ল্যান করছে, আমি বেরিয়ে গেলেই ও এখানে এসে তোমাকে মেরে ফেলবে। অনুমান বুঝতে পেরে যায় যে এবার সে আর ছাড়া পাবে না, আজ রাতেই তাকে মেরে ফেলা হবে। সে নিদুবরণকে একটা আংটি দেয়। পরের দিন খবরে আসে যে অনুমান পুলিশ স্টেশনের ভিতরেই একটা ইলেকট্রিক তারের মুখ দিয়ে সুইসাইড করেছে। কিন্তু আমরা বুঝতে পারি যে সুদর্শনই আসলে তাকে মেরে ফেলেছে। অনুমান নিদুবরণকে যে আংটিটা দিয়েছিল ওটা আসলে তার জামাই বাবুর, মানে আসলে তার জামাই বাবুই ছিল অনুমানের ক্রাইম পার্টনার, সেই ছিল আসল কালপ্রিট। তার পাশের বাড়ির ওই মেয়েটাকেও নিদুবরণের জামাই বাবুই ধরে নিয়ে গেছিল। তারপর সে তার সাথে ওই কুকাজ করে তাকে মেরে ফেলে। তার লাশটাকে টুকরো টুকরো কেটে ওই হ্রদের মধ্যে ফেলে দেয়। প্রফেসর তার স্ত্রীর ব্যাপারে কোনোদিনও অনুমানকে কিছু বলেনি, এই জন্য সে জানতো না যে মাটি তার স্ত্রী। আর ওই জন্যই অনুমান ওই দিন প্রফেসরের সাথে মাটির ছবি দেখে তাদের বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তো একদিন প্রফেসরের ওই পাশের বাড়ির মেয়েকে পছন্দ হয়ে যায়, এই জন্য সে তাকে কিডন্যাপ করে আনে আর তার সাথে ওই কুকাজ করে যতদিন না তার মন ভরে। নিদুবরণ তার জামাইবাবুর সাথে একা কথা বলতে যায়। তার জামাইবাবু তাকে বলে আমি তোমার বোনের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। খারাপ লোকেদেরও একটা মেয়ের প্রতি এত মন এসে যায় যে সে তাকে রানীর মতো করে রাখতে চায়। তোমার বোনও আমার সেই দুর্বলতা। এখন তুমি নিশ্চয়ই চাইবে না সত্যিটা সবার সামনে এনে তোমার বোনের সংসারটা ভাঙতে। এই জন্যই নিদুবরণ যখন সব সত্যিটা জানতে পেরেছিল সে কাউকে কিচ্ছু বলেনি, কিন্তু ওদের এই সব কথা মাতে লুকিয়ে লুকিয়ে শুনছিল। পরের দিন সে তার স্বামীর জুসে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলে। মাতিও তার ভুল বুঝতে পারে যে সে এই লোকটার জন্য তার মা বাবাকে ছেড়ে এসেছে। সুদর্শন সেখানে আসে, কিন্তু সে মাতি বা নিদুবরণ কাউকে অ্যারেস্ট করে না, বরঞ্চ সে নিদুবরণকে ভরসা দিয়ে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি এদিকটা সব সামলে নেব। এরপর নিদুবরণ আবার তার বোনকে নিয়ে তাদের গ্রামে ফিরে আসে, যেখানে মাতি একটা স্কুলে পড়ানো শুরু করে। আর
আর নিদুবরণ পোস্টমাস্টার হিসাবে কাজে জয়েন দেয়, যেখানে সবাই আবার তার হাইটের জন্য তাকে নিয়ে মজা করে। তখন হেড পোস্টমাস্টার নিদুবরণকে ডেকে বলে, তুমি ওদেরকে বলে দাও যে তুমি কি কি করতে পারো। তখনই ওরা এর উপযুক্ত উত্তর পাবে, এমন কিছু করে দেখাও যাতে এরা অবাক হয়ে যায়, এই যেমন সচিন তেন্ডুলকরের কথাই ভাবো। তখন নিদুবরণ তাকে বলে, আমরা যদি কিছু লাইফে বড় করি তবেই কি আমরা সম্মান পাবো? তার আগে কি আমাদের সামান্য সম্মানটুকু পাওয়ারও কোনো অধিকার নেই? সবাই আমাদেরকে কেন সাধারণ মানুষ ভাবতে পারে না? আমি যেমন আছি তাতেই আমি খুশি। যদি আমি জীবনে কোনো সাকসেস না পাই তাহলে আমার কি যথাযোগ্য সম্মান পাওয়ার অধিকার নেই? আর এইভাবেই এই মুভি এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।